সারা পৃথিবীর চোখ এখন ভূমধ্য সাগরে। একদিকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একদল দুঃসাহসী বিপ্লবী তারা ইসরায়েলের নেভাল ব্লকেড ভেঙে দুর্ভিক্ষ পীড়িত গাজাবাসীর কাছে ত্রাণ ও খাদ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলের কাপুরুষ আর্মি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে গ্রেফতার করছে। ফলে পৃথিবীবাসী এক বিরাট আশঙ্কা ও প্রশ্ন নিয়ে এই ঘটনার দিকে চেয়ে রয়েছে। এবং প্রধান যে দুটি প্রশ্ন এখানে আসছে, ইসরায়েল কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এভাবে এই ত্রাণ সহায়তাকারীদের উপরে, এই যারা ফ্লোটিলার যে ক্রু রয়েছে তাদের উপর আক্রমণ করতে পারে কিনা। একই সাথে এই সংশয়টাও প্রকাশ করা হচ্ছে যে ইসরায়েলের এই আক্রমণের মুখে এই ক্রুদের আসলে সামনের দিনে কি অপেক্ষা করছে তাদের জন্য। স্টার এক্সপ্রেসের আজকের পর্বে আমরা সেই আশঙ্কা এবং প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়া যাক। আজকে সন্ধ্যা পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে তাতে যে 50টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তার অধিকাংশকেই অলরেডি ইসরায়েলি কমান্ডো ফোর্স, তাদের নেভি ফোর্স তারা ইন্টারসেপ্ট করেছে এবং তাদের যে ক্রুরা ছিল তাদেরকে গ্রেফতার করেছে। তবে এখনও যেটা বলা হচ্ছে যে কয়েকটি জাহাজ রয়েছে যারা এখনও চেষ্টা করছে নেভাল ব্লকেড ভেঙে গাজার কাছাকাছি যাওয়ার। তো আমরা যদি এই বিষয়টা, নেভাল ব্লকেডের বিষয়টা একটু খেয়াল করি, 2009 সাল থেকেই গাজার যে নিকটবর্তী সমুদ্র অঞ্চল আছে সেখানে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে সেখানে তারা ব্লকেড দিয়েছে এবং সেখানে এই ব্লকেডের উদ্দেশ্য হিসেবে তারা বলছে যাতে সমুদ্রপথে গাজায় কোনো ধরনের অস্ত্র না আসতে পারে। কিন্তু আমরা জানি তাদের এই মূল উদ্দেশ্য হলো গাজাবাসী যাদের একটা প্রফেশনের বড় অংশ এই সমুদ্রের সাথে জড়িত, সেটা সেখানকার জেলে বলেন অথবা এই সমুদ্রের নিচে যে ধরনের সম্পদ রয়েছে যেগুলো ব্যবহার করে গাজাবাসী তাদের জীবনমান উন্নয়ন ঘটাতে পারে, সেগুলোকে বাধা দেওয়ার জন্য মূলত এই ব্লকেডটা। তো এবার এই অগাস্টের 31 তারিখে স্পেন থেকে যে ফ্লোটিলা যাত্রা শুরু করেছে গাজা সমুদ ফ্লোটিলা নামে, তাদের মূল উদ্দেশ্য ছিল একদিকে যেমন এই 2009 থেকে চলে আসা ইসরায়েলের অন্যায় নেভাল ব্লকেড তারা ভাঙবে, একই সাথে গাজায় যে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে, আমরা কয়দিন আগে দেখেছি জাতিসংঘ তাদের একটা রিপোর্টে স্পষ্টভাবে জানিয়েছে যে গাজার যে পরিস্থিতি তা একটা জেনোসাইডের পরিস্থিতি, একই সাথে সেটা একটা দুর্ভিক্ষ পরিস্থিতি। তো এই যে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং জেনোসাইডের পরিস্থিতিতে সেখানকার মানুষের জন্য ত্রাণ এবং খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই এই নেভাল ব্লকেড ভেঙে তাদের এই যাত্রার উদ্দেশ্য। তো এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে এই যে সমস্ত আয়োজনের যে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্টরা ছিলেন তাদের মোটামুটি সবাইকে ইসরায়েল গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে তাদেরকে ইসরায়েলের দক্ষিণে অবস্থিত একটা প্রিজন রয়েছে যেটাকে তারা হাই সিকিউরিটি প্রিজন বলে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা অলরেডি দেখেছি পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ এবং সেসব দেশের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু ইসরায়েলের এই যে আক্রমণটা এবং কাপুরুষোচিত আক্রমণ সেটার ব্যাপকভাবে নিন্দা জানিয়েছে। একই সাথে সেসব দেশের রাষ্ট্রপ্রধানরাও ইসরায়েলকে নানাভাবে সতর্ক করছে যেন তাদের যেসব নাগরিকরা ওই ফ্লোটিলাগুলোতে আছে তাদের যাতে কোনোভাবে ক্ষয়ক্ষতি না করা হয়। তো এই হলো সর্বশেষ পরিস্থিতি। এখন দেখা যাক ইসরায়েলের এই আক্রমণ সেটা কি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন কিনা। কারণ ইসরায়েল দাবি করছে যে তারা যে কাজটি করেছে এটা তাদের যে সিকিউরিটি, নিরাপত্তা সেটার জন্যই তারা করেছে এবং কোনোভাবেই তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়। কিন্তু বিশেষজ্ঞরা এবং যারা এই ফ্লোটিলার অভিযানে অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক যেসব জুরিস্ট রয়েছেন, লয়ার রয়েছেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারা কি বলছে শোনা যাক। প্রথমে যদি আমরা এই ফ্লোটিলায় যারা অংশগ্রহণ করেছেন, যারা এই অভিযানে অংশগ্রহণ করেছেন তাদের বক্তব্যটা খেয়াল করি, তারা বলছেন তাদের এই অভিযানটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী সিদ্ধ এবং তারা ইন্টারন্যাশনালি রিনাউন্ড কতগুলো লিগ্যাল নর্মসের কথা উল্লেখ করেছে। আমি এখানে কয়েকটির কথা উল্লেখ করছি। যেমন তারা বলছেন যে আনক্লস যেটি রয়েছে, আনক্লসটা বেসিক্যালি এটা হলো ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, যেখানে ইন্টারন্যাশনাল ওয়াটারে অর্থাৎ একটা দেশের আমরা জানি তাদের সুনির্দিষ্ট একটা সীমারেখার পরে যে ইন্টারন্যাশনাল ওয়াটার থাকে সেখানে আসলে কোনো দেশের নিজস্ব বিশেষ এখতিয়ার নেই, বরং সেখানে যদি না একমাত্র পাইরেটস হয় অথবা অন্য কোনো দুষ্কৃতিকারী হয় তা বাদে সবার সেখানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। তো প্রথমেই এই আইনটিকে লঙ্ঘন করেছে ইসরায়েল, তারা আক্রমণ করে। এর পরবর্তীতে বলা হচ্ছে যেমন দ্য সান রেমো ম্যানুয়াল, যেটা আসলে বেসিক্যালি বলে
যে কোনো একটা পরিস্থিতি যেখানে একটা টার্গেট করে সেখানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি করা হয়, সেখানে একটা দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করা হয়, এরকম যদি কোনো ক্ষেত্র হয় তাহলে সেই ধরনের বাধাকে লঙ্ঘন করা এই আইন অনুযায়ী সিদ্ধ। একই সাথে তারা বলছেন যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের দুটি রেজলিউশন যেটা পাশ হয়েছে, যেটার একটা হলো 2720 আর একটা হলো 2728, এই অনুযায়ী যে কোনো জায়গায় এই যে গাজার যে ধরনের তারা দুর্ভিক্ষ পরিস্থিতি বা ত্রাণ দিতে যে বাধা দিচ্ছে এই দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করে, তো সেখানে এই বাধা অতিক্রম করাটা সেটা এই সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন অনুযায়ী সেটা সিদ্ধ। এরপরে যদি আমরা দেখি যে 4th জেনেভা কনভেনশনের কথা বলা হচ্ছে, সেখানেও বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান রিলিফের ক্ষেত্রে সেখানে ফ্রি প্যাসেজ দেওয়ার থাকতে হবে। এবং সর্বশেষ তারা বলছেন যে রোম স্ট্যাটিউটের কথা বলছেন আইসিসির, যেখানে এই যে সিভিলিয়ান পিপুলদেরকে, সাধারণ জনগণকে সেখানে এই যে স্টারভেশনের মধ্যে ফেলা, দুর্ভিক্ষের মধ্যে ফেলা, সেটা একটা ক্রিমিনাল অফেন্স। তো সেটাকেও বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা সেটাও আইনগতভাবে শুদ্ধ। তো যারা এই ফ্লোটিলায় অংশগ্রহণ করেছেন তারা এই আন্তর্জাতিক আইনগুলো মাথায় রেখে, এই আন্তর্জাতিক আইনগুলোকে সামনে রেখেই তারা এই অভিযানের ন্যায্যতাকে তারা নিশ্চিত করেছেন। এর বাইরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্যালেস্টিনিয়ান অথরিটি তারা বলছেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার দেওয়া রায়ে সুস্পষ্টভাবে বলেছে গাজায় এই যে ইসরায়েলের যে অধিগ্রহণ সেটা তাদের ল্যান্ডে এবং বোথ সিতে, অর্থাৎ স্থল এবং পানি দুই জায়গাতেই যে ধরনের ব্লকেট দিয়েছে ইসরায়েল, সেটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তো ফলে এই যে গাজার যে অংশে, অর্থাৎ গাজার নিকটবর্তী সমুদ্র অঞ্চল থেকে যখন ইসরায়েলি সেনাবাহিনী বা তাদের কমান্ডো তারা এই ধরনের ফ্লোটিলাগুলোতে আক্রমণ করছে, তাদের আসলে কোনোভাবেই ওই অঞ্চলে অবস্থানেরই ন্যায্যতা নেই। তো সুতরাং একটা বিষয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইসরায়েল যেমন সারা পৃথিবীর সব ধরনের লিগাল নর্মসকে সে ভায়োলেট করে এই বর্তমানে দুর্ভিক্ষ এবং জেনোসাইড চালাচ্ছে, একই সাথে আন্তর্জাতিক আরও যে যত ধরনের আইন আছে, এই যত ধরনের আইনগুলো এই মানুষের সুরক্ষার জন্য, দুর্ভিক্ষ পীড়িত জনতাকে তাদেরকে সাহায্যের জন্য যে ন্যায্যতা দেয়, সেগুলোকেও তারা লঙ্ঘন করেছে এই ফ্লোটিলার উপরে আক্রমণ করে। এখন দেখা যাক ইসরায়েল যে ফ্লোটিলার ক্রুদেরকে গ্রেফতার করেছে তাদের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে। তো এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, তারা এই ক্রুদেরকে তারা গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার পরে তারা একটা সিকিউরিটি প্রিজনে তারা নিয়ে যাচ্ছে এবং তাদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে, স্ক্রিনিং করা হবে এবং তারপরে তাদেরকে ডিপোর্ট করা হবে। এবং এক্ষেত্রে তারা উদাহরণ দিচ্ছে যে এই বছরই জুন মাসের দিকে আমরা দেখেছিলাম যে গ্রেটা থুনবার্গের নেতৃত্বে আরেকটা এরকম ফ্লোটিলা গিয়েছিল। তো জুনের 9 তারিখে তাদেরকে গ্রেফতার করা হয়, পরবর্তীতে জুনের 10 তারিখে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এবার ইসরায়েলের যে জাতীয় নিরাপত্তা মন্ত্রী রয়েছেন, অত্যন্ত ফার রাইট এবং এক্সট্রিমিস্ট ইতামার বেন গাভির, সে বলছে যে এবার এই যে ক্রুদেরকে আর আগের মতো তাদেরকে সহজে ছেড়ে দেওয়া হবে না, বরং তিনি একদিকে এরকম বলতে চাইছেন যে এদেরকে একটা লম্বা ডিটেনশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এবং আমরা এর আগেই বলেছি যে ইসরায়েলের দক্ষিণে যে ডিটেনশন সেলে তাদেরকে রাখার প্ল্যান করা হচ্ছে, সেটা আসলে একটা কুখ্যাত একটা সেল এবং এটা একটা হাই সিকিউরিটি প্রিজন এবং সেখানকার পরিস্থিতি বেশ খারাপ বলেই ইসরায়েলের ভিতরকারই আদালা নামে একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তারা সেটা আশঙ্কা প্রকাশ করেছে যে এই ক্রুদেরকে যদি সেখানে রাখা হয় তাহলে আসলে তাদের উপর এক ধরনের এটা নির্যাতন হবে। তো ফলে আমরা দেখছি যে একদিকে যেমন সারা পৃথিবী থেকে গুরুত্বপূর্ণ দেশগুলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, ইভেন ইউএন এক্সপার্টরা তারা বলছে যে যাতে কোনোভাবেই ইসরায়েল এই যারা ক্রুদেরকে যাদেরকে গ্রেফতার করেছে, একে তো সেটা অন্যায় হয়েছে, তারপরও তাদের উপরে যেন কোনো ধরনের কোনো নির্যাতন না করে বা কোনোভাবে তাদেরকে কোনো সাফারিংয়ের শিকার না করে। অন্যদিকে আমরা ইসরায়েলের ভিতর থেকে দেখছি ইসরায়েলের যে জেনোসাইডাল পুরো মেশিনটা রয়েছে, তারা কিন্তু এদেরকে নানাভাবে টর্চার করার প্ল্যান করছে। তো এই পরিস্থিতিতে আসলে কি হবে সেটা আসলে আমাদেরকে সামনের দিনে দেখতে হবে। তবে যেভাবে সারা পৃথিবী ইসরায়েলের এই জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই যে গাজা সুমুদ ফ্লোটিলা তাকে যে সমর্থন দিচ্ছে, সেই পরিস্থিতিতে ইসরায়েল যদি এই ক্রুদের উপরে কোনো ধরনের নির্যাতনের চেষ্টা করে, তাহলে আমরা দেখব যে ইসরায়েল যেভাবে সারা পৃথিবী থেকে তারা ডিপ্লোম্যাটিক্যালি আইসোলেটেড হয়েছে, তাদের পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যাবে। এই যে ফ্লোটিলায় আক্রমণ হলো, একদিকে তো আমরা দেখেছি যে সেটা ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী সেটা আইনের লঙ্ঘন হয়েছে, একই সাথে এই ফ্লোটিলাতে
গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং লয়াররা ছিলেন। তারা ইসরায়েলের এই সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘনটা এই আক্রমণের মধ্যে কিভাবে হয়েছে সেটাকে তারা ডকুমেন্ট করেছেন বলে তারা জানিয়েছেন এবং এই রিপোর্টগুলো তারা আইসিজেতে দিবেন। এবং আমরা দেখেছি যে আইসিজেতে কিন্তু তারা একটা শক্তভাবে ইসরায়েলের এই জেনোসাইড এবং অকুপেশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো ইন্টারন্যাশনালি যে লিগাল রেজিম আছে সেখানেও কিন্তু ভবিষ্যতের জন্য ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হয়ে গেল।